একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে, এর ক্ষেত্রে আমরা কিছু চ্যালেঞ্জ দেখছি। রাজনৈতিকভাবে কিভাবে কাটিয়ে ওঠা সম্ভব হবে? প্রথম চ্যালেঞ্জ তো আপনারা যেটা বলছিলেন, প্রথম চ্যালেঞ্জ হচ্ছে রাজনৈতিক দলগুলো আগেভাগে বলছেন যে সংস্কার আসলে কারা, মানে এই বাস্তবায়নটা কারা করবে, এটা একটা বড় চ্যালেঞ্জ। তারপরে ইন দ্য মিন টাইম কিন্তু আরও কিছু বিষয় এসে গেছে, যেমন স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় সরকার, মানে জাতীয় সংসদ নির্বাচন আগে। তো ইভেন আপনি দেখেন যখন প্রফেসর ডক্টর আলী রিয়াজ বক্তব্য দিচ্ছিলেন, তখন উনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো এই ঐক্যমত্য কমিশনের কাছে পুরো ভার্সান, মানে 6টা যেই সংস্কারের প্রতিবেদন জমা পড়েছে, তারা পুরো ভার্সান চেয়েছে এবং পুরো ভার্সান তাদেরকে দেয়নি এখনও পর্যন্ত। তাহলে আমার কাছে শুরুতেই এটা খটকা লাগছে যে যাদেরকে আমি ডাকলাম, তাহলে এতদিন পর্যন্ত 13 তারিখে এটা ফর্ম হয়েছে, মাঝখানে 2 দিন ছিল এবং সেগুলো প্রধান উপদেষ্টাকে জমা দিয়েছে তারও আগে। তাহলে এতদিন পর্যন্ত এই রিপোর্টগুলো বা এই সংস্কার রিপোর্টগুলো আমি আমার প্রধান স্টেক হোল্ডারদেরকে কেন পাঠাতে পারলাম না? মানে এই সন্দেহের জায়গা থেকে আমি সন্দেহ করছি, আমি বলছি এটা একটা ঘাটতি তো আছে। হ্যাঁ, একটা প্রক্রিয়াগত তো একটা ঘাটতি আছে। এখন সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো যে মন্তব্য করছে যার যার অবস্থান থেকে, সেটা তো স্বাভাবিক। রাজনৈতিক দলের প্রত্যেকের আলাদা করে উদ্দেশ্য আছে, কাঠামো আছে, সেই অনুযায়ী তারা কাজ করবেন। কিন্তু এক জায়গায় তো আসতে হবে, সেই জায়গাটা কতটা সহজ হবে, নাকি সেই বাংলাদেশের অতীত রাজনীতির মতো সেটি কঠিনই হয়ে থাকবে? দেখেন, প্রথম জায়গাটা হচ্ছে যদি আমরা দেখি যে রাজনৈতিক দলগুলো ভাষ্য হচ্ছে, প্রথম থেকেই শুনতে পাচ্ছি আমরা যে কতটুকু সংস্কার আমরা নির্বাচনের আগে করব, কতটুকু সংস্কার বা কোন কোন সংস্কার আসলে ম্যান্ডেটরি, যেটা না করলেই নয়, হ্যাঁ, সেইটার কোনো এরিনা এখনো পর্যন্ত 6 মাসে ঠিক হয়নি। কারণ আমি যতটুকু পড়েছি এই 6টা সংস্কার, এখানে বেশ কিছু বড় বড় আপত্তি উঠবে। আপনি এমনও দেখবেন যে যেমন নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, তাদের এখতিয়ারের বাইরে অনেক কিছু তারা করেছে। তাদের যে কার্যপরিধি, সেখানে কোথাও বলা নাই একটা খসড়া আইন করবে, তারা খসড়া আইন করেছে। আবার তারাই সেই সংস্কারের রিপোর্টে বলছে যে আইন বাস্তবায়নের জন্য জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে একটি নির্বাচন কমিশনকে নিয়ে একটি সর্বদলীয় কমিটি করতে। তাহলে তারা, যদি আমি প্রস্তাব করি যে জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে এটা কাজ, তাহলে আমি আবার নিজে কেন আইন প্রস্তাব করলাম? মানে আমার সে একটা আছে এগুলো কি আপনি প্রক্রিয়াগতভাবে সাংঘর্ষিক দেখছেন, নাকি আসলে এটা বাস্তবতার নিরীক্ষে প্রয়োজনের প্রেক্ষাপটে দাবি? এই এখন নির্বাচনের আইন আরপিও কতটুকু সংশোধন করতে হবে, যেটুকু না হলে নয়। কারণ আমার নির্বাচনের জন্য যে রোড ম্যাপ, সেখানে 10টা জিনিস দরকার। তার মধ্যে প্রথম কাজ হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ। এখন আপনি যদি চিফ অ্যাডভাইজার বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন, নির্বাচন কমিশন যে ভোটার তালিকা হালনাগাদ করছে সেটা জুনে শেষ হবে। সেটা হালনাগাদ কি তো ভোটাররা ভোট দিতে পারবে, কিন্তু মার্চে। তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে তারা ভোট দিতে পারবে না। তাহলে কোনটা আসলে আগে ম্যান্ডেটরি আমার নির্বাচনের জন্য? না, তাহলে রাজনৈতিক দলগুলো যে বলছে, যে সরকার তো বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের একটা প্রস্তুতির কথা তারা বলছে, আবার রাজনৈতিক দলগুলো বলছে, তারা অতীত অভিজ্ঞতার প্রেক্ষাপটে বলছে যে এর আগেও নির্বাচন হতে পারে যদি রাজনৈতিক দলগুলো একমত হয়। তাহলে তারা বলছে কিসের ভিত্তিতে? রাজনৈতিক দলগুলোকে এখনো ঐক্যমত আসছে। কারণ দেখেন, ছোট ছোট ইস্যু, সংস্কারের কথা বাদই দিলাম, স্থানীয় সরকার নির্বাচন না আনুপাতিক পদ্ধতিতে ভোটিং হবে, এগুলো নিয়ে বড় দলগুলোর মধ্যেই কিন্তু ব্যাপক দূরত্ব রয়ে গেছে। বিএনপি কখনো বলবে না যে আমি আনুপাতিক, কখনোই বলছে না। তারা বলছে না যে আমি তারা সমর্থন করে না। আবার দেখেন, সংবিধান সংস্কারে বাংলাদেশের নাম পরিবর্তন থেকে শুরু করে আপনি 1971 সালের ঘোষণাপত্র বাদ দিয়ে দেওয়া, এগুলো অনেক বড় ইস্যু হয়ে দেখা দিবে, বড় ডিবেটের ইস্যু। মানে রেডিক্যাল চেঞ্জ বলতে আমরা যা বুঝি সেই ধরনের সেগুলোকে আদৌ আসলে নির্বাচনের আগে দরকার কিনা, কতটুকু দরকার, সেটা এখন বড় জরুরি হয়ে পড়ছে। নিঃসন্দেহে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে অবশ্যই সংস্কার দরকার, এটা সবাই বলছে। কিন্তু কোন কোন ক্ষেত্রে সংস্কার, তার মাত্রা কতটুকু হবে, সেই বিষয়গুলো আপনি বলছেন যে আরো আলোচনা প্রয়োজন, দ্রুত করার প্রয়োজন। আমি শুনবো আনোয়ার ইসলাম, আপনার কাছে আসতে চাই যে এই যে চ্যালেঞ্জগুলোর কথা ডক্টর সাইফুল আলম চৌধুরী বললেন, সেই জায়গা থেকে আমরা এই সরকার প্রথম থেকেই বলছে, দায়িত্ব নেওয়ার পর থেকে, 8ই আগস্টের পর থেকে, শপথ নেওয়ার পর থেকে, যে সরকারের সফল হওয়ার প্রশ্নে কিংবা সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করার প্রশ্নে যে দেশে বিদেশে ষড়যন্ত্র আছে। আমরা সর্বশেষ মোদির সাথে ট্রাম্পের যে কথোপকথন কিংবা সেটিকে তার যে অনুবাদ হয়েছে, সেটাকে কেন্দ্র করে আরেক ধরনের অস্থিরতার প্রচেষ্টা, এরকমই অনেকে বলছেন। এই সব কিছু যে মিলে আমরা যদি এই সংস্কার এবং ঐক্যমতের যে চ্যালেঞ্জগুলো আছে, সেক্ষেত্রে বাইরের শক্তি কোনো ধরনের নতুন মাত্রা অথবা কোনো পরিস্থিতি তৈরি করার ক্ষমতা রাখে কিনা?
ধন্যবাদ আপনাকে, আমাকে আপনাদের স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। বাইরের শক্তির প্রভাবটা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশের কিছুটা হলেও সবসময় থাকে, কিন্তু আজকের প্রেক্ষাপটে ভারতের যে স্ট্যান্ডটা এবং ভারতের যে কর্মকাণ্ডগুলো, এটা আমাদের কাছে উদ্বেগের হতে পারে, বাট আমি মনে করি যে এটা নিয়ে খুব ঘাবড়ানোর কিছু নেই। যদি ভারত আজকে যে প্রেক্ষাপট নিয়ে ভারত বাড়াবাড়ি করছে বা বাংলাদেশের সাথে একটা শীতল সম্পর্ক চলছে, এই ধরনের একটি ঘটনা কিন্তু 1975 সালে হয়েছিল। এবং ভারত যদি বাংলাদেশের ব্যাপারে এত, এবং বিদায়ী সরকার, পতিত সরকারের ব্যাপারে এত দরদ তাদের থাকতো এবং তাদের অবস্থান থাকতো, তাহলে 75 সালে একটা ঘটনা ঘটাতে পারতেন, করতে পারেনি। বিডিআর ঘটনার সময়ও তারা কিন্তু স্টেপ আপ করতে পারেনি। আজকে 5ই আগস্টের বিপ্লবের পরে তারা শেখ হাসিনা কিন্তু ক্ষমতায় রাখতে পারেনি। তবে জিও পলিটিক্যাল সিচুয়েশন এখনো তো মনে হচ্ছে তারা গো ধরে বসে আছে। এইটার যে শেখ হাসিনা একটা কথা বলেছেন না, যে আমি ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে, হয়তো সেটার কৃতজ্ঞতা। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যে পয়েন্টে আসতে যাচ্ছি, আপনারা দুইজন আপা এবং ভাই যেটা বললেন যে সাংঘর্ষিক এবং মুক্তিযুদ্ধকে ঠেকিয়ে দেওয়ার বা স্বাধীনতা বিরোধী যারা ছিলেন তারা এক অবস্থানে গিয়েছিলেন, স্বাধীনতা কিন্তু আটকে থাকেনি। বাংলাদেশ তার সক্রিয়তায় 16ই ডিসেম্বরে বিজয়ের মধ্যে দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। গত 17টি বছর একটি দল মুক্তিযুদ্ধের চেতনা করতে করতে ওইটাকে সেল করার চেষ্টা করেছেন এবং তার জনগণের উপরে চেতনার আর কিছু বাকি নাই, অচেতনা করে ফেলে। অচেতনায় প্রক্রিয়া বা যে কাঠামোর কারণে ফেসিবাদ সৃষ্টি হয়, সেখানে যদি সংস্কার করা না হয় তাহলে ফেসিবাদ তো বারবারই তৈরি। তাহলে ওই আপনার 1971 সালে ইসলাম গেল ভাবটা আসবে, চেতনা গেল ভাবটা আসবে। আপনার আসল জায়গায়, জনগণের আকাঙ্ক্ষার জায়গায় আপনারা কখনোই বুঝতে পারেন না। তাহলে জনগণের মুক্তি কোথায়? আজকে জনগণ যে রাজপথে নেমেছিল, আজকে ছাত্ররা শুরু করেছিল, এটা তাদের প্রশংসা করা উচিত। এবং আমি তো মনে করি যে কিছু ছাত্র এবং ছাত্র নেতৃত্ব যে পরিমাণ অবদান, ত্যাগ, তিতিক্ষা, নির্যাতন শুরু করেছে, তারা বীরশ্রেষ্ঠ বা বীর প্রতীকের তাদের আপনি কি মনে করেন এই মুহূর্তে সকল রাজনৈতিক দল শিক্ষার্থীদের সেই আত্মত্যাগকে কি স্বীকার করে, নাকি সেখানে একটা ভাগাভাগির আলোচনা শুরু হলো? কনফিউশন আছে এবং কন্ট্রাডিকশন আছে। আমি যে কথাটা বারবার বলতে চাচ্ছি যে জনগণ কিন্তু এই সংস্কারের দিকে তাকে আন্দোলন দেয়নি। সংস্কারের একটাই লক্ষ্য ছিল, এই দেশের যে ব্যক্তিটি, যে মহিলাটি, যে প্রধানমন্ত্রী একটি গণতান্ত্রিক রাজনৈতিক স্বাভাবিক ধারাকে হত্যা করেছে, ফ্যাসিবাদ কায়েম করেছে, তার বিদায় হোক আগে। জনগণ কিন্তু বলেনি, টার্মস অফ রেফারেন্স আগে দেওয়া হয়নি। আপনি মনে করছেন তার বিদায় মানে কি সংস্কার শেষ? না, আমি সেটা বলছি না। আচ্ছা, মিনিমাম একটা সংস্কার করে, যেটা একটা গণতান্ত্রিক নির্বাচিত নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজন পর্যন্ত নির্বাচিত প্রতিনিধিরাই কার্যত সংস্কার করতে পারে। আপনাকে বাংলাদেশের নাম পরিবর্তনের স্লোগানে বিপ্লব হয় না, সেটা এই সরকার পারবে। নেতৃত্বে এই সরকার দায়িত্ব নিয়েছে, এখানে জনগণের ম্যান্ডেট নাই, সেটা আপনি বলছেন? আমি বলছি যে এটা একটা বিপ্লব হয়েছে, একটা রেভলিউশন হয়েছে একটি ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে। জি, কিন্তু জনগণ কিন্তু আপনাকে ম্যান্ডেট দেয়নি যে আপনি একটা সংস্কার করবেন, সংস্কারের পরেই, সম্পূর্ণ সংস্কারের পরেই নির্বাচন হবে, এটা কিন্তু ম্যান্ডেট দেয়নি। না, তাহলে তো এই কথাটা মনোয়ার ইসলাম ভাই, এই কথাটা তো রাজনৈতিক দলগুলো খুব জোরালোভাবে বলতে পারে, তারাও তো সেটা জোরালোভাবে বলছে না। তারা দ্রুত নির্বাচন, আবার খুব ন্যূনতম সময়ের মধ্যে নির্বাচন বলছেন। হ্যাঁ, এই এখন